জাঙ্কুক একটি মেয়েকে তার রুমে এনে বন্ধ করে রেখেছে। মেয়েটির পরনে বোরকা ছিল আর মুখে নিকাব ছিল। জাঙ্কুক একটানে মেয়েটির মুখ থেকে নিকাবটি খুলে ফেলে। মেয়েটির ঠোঁটের কর্নারে কেটে গেছে, ওখান থেকে রক্ত ঝরছে। টেবিল থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এসে মেয়েটির ঠোঁটের কর্নারে ওষুধ লাগিয়ে দিয়েছে এবং তাকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। জাঙ্কুকের চোখে পানি চলে এসেছে। রাগের মাথায় তার প্রিয়জনকে প্রচণ্ডভাবে আঘাত করে ফেলেছে। আমাকে মাফ করে দিও তে, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। ইভেন আমি কখনো ভাবতেও পারিনি যে তোমাকে এখানে এভাবে নিয়ে আসতে হবে। আই এম সরি তে, প্লিজ আমাকে মাফ করে দিও। জাঙ্কুকের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, কারণ তার প্রিয় মানুষটাকে যে সে অযথা আঘাত দিয়ে ফেলেছে। ঘন্টাখানেক পর তে মাথা নাড়ায়, সে তার সেন্স ফিরে পাচ্ছে। এতক্ষণ সে বেহুশ হয়েছিল। ইস, আমার মাথাটা প্রচুর যন্ত্রণা করছে। আমি কোথায় আছি? কোথায় এই জায়গাটা? আর রুমটা এত অন্ধকার কেন? তে আস্তে আস্তে তার মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে যে সে আসলে কোথায় আছে। অন্ধকারের মাঝে সে দরজা খুঁজতে থাকে। কেউ কি আছেন? প্লিজ হেল্প করুন, আমি কোথায় আছি? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? তের চিৎকার শুনে জাঙ্কুক তাড়াহুড়া করে রুমের দরজা খুলে এবং লাইটটা জ্বালাতেই তে এক পা করে পিছুতে শুরু করে। প্লিজ তে, তুমি আমার কাছ থেকে দূরে যেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমাকে ছেড়ে যেও না তে, প্লিজ। দেখুন জাঙ্কুক, আমার কাছে এসব শোনার টাইম নেই। পাগলামি করবেন না, আমাকে আপনি যেতে দিন। তে প্লিজ বোঝার চেষ্টা করো, আমার দ্বারা সম্ভব না তোমাকে দূরে পাঠানোর। তুমি আমার সাথেই থাকবে, আমার যে তোমাকে খুবই প্রয়োজন। তে জাঙ্কুককে পাশ কাটিয়ে চলে যেতে লাগে, কিন্তু জাঙ্কুক এক টান দিয়ে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। তে ব্যথায় চোখ বন্ধ করে ফেলেছে। ছাড়ুন আমাকে, কি করছেনটা কি? আমি আপনাকে সহ্য করতে পারি না, ঘেন্না হয় আপনার স্পর্শে। তুমি কি ভেবেছো তে, তোমার সাথে একটু ভালো করে কথা বলছি দেখে তুমি আমার মাথায় উঠে নাচবে এখন? তুমি ভুলে যেও না যে আমি কে, যা আমার প্রয়োজন তা আমার চাই। দ্বিতীয়বার পালানোর চেষ্টা করলে তোমাকে খুন করে ফেলবো। প্লিজ আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন। আপনি কেন বুঝতে পারছেন না? চুপ, এই কথা যেন আর কখনো তোমার এই মুখে না আসে। আবার যদি পালানোর চেষ্টা করো তাহলে হাত পা ভেঙে বিছানায় শুয়ে রাখবো। তাই দূরে যাওয়ার কথা মাথায় আনবে না, মাইন্ডেড। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় এবং তাকে এক গ্লাস পানি দেয় খাওয়ার জন্য। তে কখনো জাঙ্কুককে এমন ভয়ঙ্কর অবস্থায় আগে কখনো দেখেনি। জাঙ্কুক টিস্যু নিয়ে তীর কপালের ঘামগুলো মুছে দিচ্ছিল। তে শান্তভাবে জাঙ্কুককে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। জাঙ্কুকের নিষ্পাপ সুন্দর চেহারা দেখে মনে মুগ্ধ হচ্ছে। কেউ কি বলবে এই মানুষটা রাগের মাথায় এতটা হিংস্র জন্তুর মতো আচরণ করে? কেউ কি বলবে যে এই নিষ্পাপ মুখ মাখার পেছনে এক ভয়ঙ্কর মুখোশ লুকিয়ে আছে? কেউ কি সেটা জানে? কখনো বলতে পারবে? আপনি রীতিমতো অন্য 10টা ছেলের মতো না, তা আমি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম। তে এভাবে স্নিগ্ধ নয়নে তাকিয়ে থাকা দেখে জাঙ্কুক মুচকি হাসে। তে, তুমি বোরকাটা খুলে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার পোশাকের ব্যবস্থা করছি। এরপর একসাথে খেতে বসবো। গত 2 দিন ধরে তোমার পেটে কিছুই পড়েনি। আপনি আমার সাথে এমনটা কেন করছেন? কি আছে আমার মাঝে? আপনার মতো ছেলের জন্য মেয়েদের তো কখনো অভাব হবে না। তারপরে আমার পেছনে কেন পড়ে আছেন? আমি কেন আপনার নজরে এসেছি বলতে পারেন? সেটা না হয় পরে বলবো, এখন তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। তে ফ্রেশ হয়ে বারান্দাতে চলে আসে। বারান্দায় এসে প্রকৃতি অনুভব করছে। সামনে সবুজ শ্যামলী গাছপালা, সেখান থেকে সবুজ স্রোতের হাওয়া বয়ে আসছে। দূর দূরান্তে সব পাহাড়, প্রকৃতির সৌন্দর্যে ঢাকা। সাজেকের এই একটাই বৈশিষ্ট্য, সবুজ নীরব ঠান্ডা প্রকৃতি অনুভব করা যায়। তে চোখ বন্ধ করে প্রকৃতি অনুভব করছে। তে এবার অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ছে। তার বাবা একজন কেয়ারটেকার। 3-4 বছর আগে তার মা মারা যায়। তের কোনো ভাই বোনও নেই, তাই সে তার বাবার খুবই আদরের একজন মেয়ে। তার বাবা একজন বিশিষ্ট নামকরা ডাক্তারের বাসায় কাজ করে। তে প্রকৃতি অনুভব করছিল। এর মাঝে জাঙ্কুক এসে ডাক দেয়, তে এখানে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আজকে আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিব। আমার হাত আছে, তাই আমি নিজের হাতেই খেতে পারবো। সেটা আছে জানি, নতুন করে বলতে হবে না। হ্যাঁ করো, আমি
তোমাকে খাইয়ে দিব। জাঙ্কুক তেকে খাইয়ে দিচ্ছে আর তে জাঙ্কুককে দেখে যাচ্ছে। সে কিছুতেই এই লোকটাকে বুঝতে পারছে না। জাঙ্কুকের খাওয়ানো শেষ হওয়ার পর সে তেকে কিছু শপিং ব্যাগ দেয়, যেখানে কিছু জামা কাপড় রয়েছে সে তের জন্য কিনে এনেছে। এগুলো দিয়ে সে ওখান থেকে চলে যায়। বিকেলবেলা তেকে নিয়ে ঘুরতে যাবে। কিছুক্ষণ পর তে শাওয়ার নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ওই সময় জাঙ্কুক ওখানে আসে। জাঙ্কুককে দেখে তে কিছু বলে না, সে তার মতো প্রকৃতি অনুভব করছে। কিন্তু জাঙ্কুক এক প্রান্তে দাঁড়িয়ে সে তেকে অপলকভাবে দেখে যাচ্ছে। গোলাপি মিষ্টি ঠোঁট, কমর ছাড়া চুল, লাল টুকটুকে গাল, মায়াবরা চোখ জোড়া বাতাসে এসে তের পরশ দিয়ে যাচ্ছে। তের চোখ বন্ধ করে সেটা অনুভব করে যাচ্ছে। সাদামাটা অবস্থায় কোনো মেয়েকে এতটা স্নিগ্ধ সুন্দর পরম লাগতে পারে সেটা দেখে দেখতেই বোঝা যায়। ওর মাঝে যে অন্যরকম একটা মায়া রয়েছে। বিকেলের দিকে জাঙ্কুক তেকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়েছে। চলতে কালকে আমরা বিয়ে করে নেই। কি বলছেন কি? এটা অসম্ভব। তুমি চাইলে সবকিছু সম্ভব। আপনার বাবা অলরেডি বিয়ে ঠিক করে রেখেছে আপনার, এখন কিছুই করার নেই। বিয়ে শুধু ঠিক হয়েছে, হয়ে তো যায়নি, এখনো সময় আছে। চলো আমরা বিয়ে করে ফেলি। না জাঙ্কুক, এটা কোনো মতেই সম্ভব না। আপনার বাবা যদি জানতে পারে যে আমি আপনার সাথে রয়েছি তাহলে মহা বিপদ ঘটে যাবে। বাবাকে কে জানাবে? আমি সব সোর্স বন্ধ করে তারপর এখানে এসেছি। কতদিন আর কতদিন আপনি এভাবে লুকিয়ে থাকবেন বলতে পারেন? যতদিন না তুমি আমার হবে, তোমাকে আমার করতে পারছি, ততদিন পর্যন্ত আমরা এভাবে লুকিয়ে থাকবো। দেখা যাবে একদিন বিরক্ত হয়ে আমাকে ফেলে চলে যাবেন। কখনোই না, সেই দিনটা কখনো আসবে না। আপনি জানেন যে আপনার চিন্তাধারা আর আমার চিন্তাধারা কখনো এক হতে পারে না। খুব ভালো করেই জানি তুমি হয়তো ভাবছো যে আমি একজন নামি দামি ডাক্তারের ছেলে আর তুমি সামান্য একজন কেয়ারটেকারের মেয়ে। কিন্তু একবার ভেবে দেখো, এই সমাজে এখনো উঁচু নিচু জাতপাত দেখে কিছু বিবেচনা করে না। তে তুমি ভুলে যেও না যে আমিও একজন ডাক্তার। তোমাকে সাথে রাখার দায়িত্ব আমি ভালোভাবে পালন করতে পারবো। আমি জানি, কেননা আমি আপনার মতো কিছুই না। এখনো পড়াশোনা করছি, সামনে নিজের মতো এগিয়ে যাচ্ছি। তে তোমাকে আমি ছোট থেকে দেখে আসছি, কিন্তু আজও তুমি ওই রকমই আছো, কোনো পরিবর্তন হওনি। তুমি জানো কিনা জানি না, তুমি সবার থেকে আলাদা। প্রতিটা মেয়ে অন্যরকম জাঙ্কুক, কেউ কারোর মতো না। আপনি আমাকে ছোটবেলা থেকে দেখে আসছেন, আমাকে আপনি প্রয়োজন বানিয়ে নিয়েছেন। হ্যাঁ, প্রয়োজন থেকে প্রিয়জন বানাতে চাই। বাবার সাথে এসে আপনার দু একটা কাজ করে দিতাম, তাই বলে প্রয়োজন থেকে প্রিয়জন হয়ে গেছি? ওগুলো তোমার নজরে কাজ হলেও আমার জন্য আদর ছিল। হাসিয়েছেন আপনি আমাকে। আমাকে যদি আজকে ট্রেন থেকে না আটকাতেন তাহলে আমি অনেক দূরে চলে যেতাম। আটকে তো নিয়েছি, আমার কাছ থেকে দূরে তো যেতে দেইনি, তাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে আছে। জিয়ন জাঙ্কুক নেই পরায়ণ, বিশ্বস্ত এবং খুব ভালো মানের একজন কার্ডিও সার্জন এবং ডক্টর। বাবা কিম নামজুনের মতোই জাঙ্কুক একজন নামকরা ডক্টর। কোনো কিছুর কমতি না থাকলেও মায়ের আদর নেই। জাঙ্কুক ছোট থাকতেই তার মা পরপুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। জাঙ্কুকের বাসায় তের বাবা কাজ করে। তের বাবার সাথে তে মাঝে মাঝে তাদের বাড়ি এসে কাজ করত। সেখান থেকে তাদের চেনা জানা পরিচয় শুরু। জাঙ্কুক, আপনি আমাকে সাজেক থেকে চলে যেতে দিন। আপনার বাবা আমার মতো হুজুরি টাইপের মেয়ে কখনোই পছন্দ করবেন না, না কখনো আপনার সাথে থাকতে দিবেন। আপনি চলে গেলে এতেই ভালো হবে। আমি ভাবছি আমরা এক্ষুনি বিয়ে করতে চলে যাব, নয়তো পরে তুমি আরো অজুহাত দেখাবে। এগুলো কোনো অজুহাত না জাঙ্কুক, এটা রিয়েলিটি। আপনার বাবা উচ্চ ক্লাসের মেয়েদের পছন্দ করেন, বড়লোক ফ্যামিলিকে পছন্দ করেন, যেখানে আমি কিছুই না, আমার কিছুই নেই। আমি সামান্য একজন কেয়ারটেকারের মেয়ে, তাই আমাকে নিয়ে এসব ভাবনা আপনার মানায় না। তুমি কি বা কেমন তা জেনে আমার লাভ নেই। আমি তোমার সৌন্দর্য দেখে না, আমি তোমার চরিত্র দেখে মুগ্ধ হয়েছি। সৌন্দর্য একদিন বিলীন হয়ে গেলেও তোমার চরিত্র সবসময় অটুট থাকবে। আমি এটাই চাই, আমার পাশে কোনো অর্ধউলঙ্গ মেয়ে না থাকুক, তোমার মতো একজন পরিপূর্ণ মেয়ে থাকুক। মাফ করবেন আমাকে, আমি যা বলার বলে দিয়েছি।
আপনার সাথে এইভাবে থাকাও আমার ধর্মে কোথাও অনুমতি দেয়নি। আমি চলে যেতে চাই। তবে চলো, আজ তুমি আর আমি মিলে একসাথে ধর্ম মোতাবেক করব। আমরা বিয়ে করে ফেললে আর কোনো অজুহাত কখনো দেখাতে পারবে না। তোমার অর্ধাঙ্গ হতে আমার কোনো সমস্যা নেই। তবে তুমি কেন বাবার অজুহাতটা আমাদের মাঝে নিয়ে আসছো? আমি কি তোমার যোগ্য না? এমন কথা বলবেন না। আপনাকে যে পাবে সে নিজেকে একজন ভাগ্যবতী মেয়ে ভাবতে দ্বিধাবোধ করবে না। তাহলে তুমি আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছ? একটা কথা জেনে রাখো, আমি যা বলি আমি তা করি। আমি নিজের করেই চলি। আর তুমি আমার অনেক প্রয়োজন। তোমাকে আমার কাছে আগলে রাখতে এক চুল পরিমাণও সময় নষ্ট করব না। এই প্রয়োজনটা সময় অনুযায়ী শেষ হয়ে যায় মিস্টার জাংকুক। আপনি যে প্রয়োজন বলছেন তা আপনি ছাড়া আর কেউই মেনে নিতে পারবে না। জানোতে, আমি ছোট থেকে আদরের পাগল। মায়ের আদর কখনো পাইনি। বাবা সবসময় হসপিটাল নিয়ে ব্যস্ত থাকতেন। সপ্তাহে একদিন ওনার সাথে খাবার টেবিলে দেখা হতো, তাও তেমন একটা কথা হতো না। আমার মস্তিষ্ক ধীরে ধীরে আমার আওতাহীন হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার ওই খারাপ সময়ে আমার শুধু একটু আদর সোহাগের প্রয়োজন ছিল, যেটা তোমার বাবা দিয়েছে। তোমার বাবার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। এত দূর এগিয়ে এসেছি। আমার বাবা যে নাম করা ছিলেন, বাইরের মানুষ তাকে নিয়ে কতই না সমালোচনা করেছে। সবাই ভাবতো কিম নাম জুন একাই তার ছেলেকে কত সুন্দরভাবে লালন পালন করেছে মা ছাড়া। কিন্তু সত্যিটা তো আমি জানি, তুমিও জানো। চলুন, অনেক রাত হয়ে গেছে। আমাদের এভাবে বাইরে থাকা উচিত না। অনেক কথা বলে ফেলেছি, এবার বাসায় ফিরে চলুন। তে আর কোনো কথা বাড়াতে চাচ্ছিল না, তাই সে বাড়ি চলে আসে। আসলে জাংকুক ছোটবেলা থেকেই তেকে পছন্দ করত। তে যখন তার বাবার সাথে কাজে আসতো, টুকটাক সাহায্য করত। এর ফাঁকে সে জাংকুকের সাথে খেলাধুলাও করত। জাংকুকের পরিবারের সবাই বিদেশে সেটেল, শুধু জাংকুকের বাবাই দেশে থাকেন। জাংকুক দেখতে দেখতে বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে এবং একজন বড় ডক্টর হয়ে গেছে। সপ্তাহখানেক আগে তে তার বাবার সাথে কাজে এসেছিল, আর ওখানে জাংকুক সুযোগ বুঝে তেকে বিয়ে প্রস্তাব দিয়েছে। কিন্তু তে কিছুটা অবাক হয়ে যায়। সে মুখের উপর জাংকুককে না করে দেয়। জাংকুক তেমন কিছু বলে না, কারণ সে ভেবেছে তের বাবাকেই সোজা এই প্রস্তাবটা দিবে, তাহলে তে আর না করতে পারবে না। আর এইদিকে একই দিনে জাংকুকের বাবা জাংকুকের অজান্তেই নিজের পছন্দ মতো একজন বিজনেস পার্টনারের মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে ফেলে। বিয়ের কথা শুনে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। সে ঠিক করে ওখানে আর থাকবে না, ওখান থেকে চলে আসবে। সে যদি ওখানে থাকে তাহলে জাংকুক কখনোই বিয়েটা করবে না। তাই তে সিদ্ধান্ত নেয় যে সে ওখান থেকে চলে আসবে। সে ঢাকায় আসার জন্য ট্রেনে উঠছিল, কিন্তু জাংকুক কোনো মতে খবরটা পেয়ে যায়, আর সে এসে তেকে আটকে নিয়েছে। তে কোনো মতেই জাংকুকের সাথে আসতে চাচ্ছিল না, তাই সে তেকে থাপ্পড় মেরেছিল, আর যার ফলে তে সেখানে তার জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন তার জ্ঞান ফিরেছিল, সে নিজেকে সাজেকে দেখতে পায়। তে তার রুমে এসে আবারও ব্যালকনিতে চলে যায় আর তার অতীতের কথাগুলো ভাবতে থাকে। আমি এমন এক যুগে আছি যেখানে মূল্য নেই, আমার আনন্দ আছে কিন্তু উপভোগ করতে নেই। আমি কখনো ওনার কাছে বা আশেপাশে থাকার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি। তবে কেন উনি আমাকে পাশে চাচ্ছেন? আমি তো যোগ্যতাহীন মেয়ে। উনি এত বড় নাম করা একজন সার্জন, ওনার উপর সব পেশেন্টরা আশা করে থাকে, মেয়েদের লাইন পড়ে থাকে, আর উনি কিনা আমার আশায় বসে আছেন। কেন উনি কেন আমার পেছনে পড়ে আছেন? কত ভালো ভালো মেয়ে আছে, উচ্চ ফ্যামিলির মেয়ে আছে, তারপরে উনি আমাকে কেন চায়? আমি কি করে ভুলে যাব ওনার বাবার বলা কথাগুলা? মানুষ কি সত্যি এমন করতে পারে? ছোট থেকে আঙ্কেলের সেবা করে আসছি, বাবাকে দেখেছি স্নেহ সম্মান করে যত্ন করতে। এক মিনিটে সব ভুলে উনি আমাকে থার্ড ক্লাস অসভ্য নির্লজ্জ বলে আখ্যা দিয়েছেন। আমি যে ওনার জন্যই ওনার ছেলের কাছ থেকে দূরে আছি। আমি তো কখনোই আপনার কাছ থেকে দূরে আসতে চাইনি, কিন্তু আপনার বাবা কখনোই আমাকে মেনে নিবে না। আপনি কেন সেটা বুঝতে পারছেন না? তে আকাশের দিকে তাকিয়ে আছে, তার চোখের কর্নারে পানি জমে গেছে। আর অন্যদিকে জাংকুক শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে আছে।
তার জীবনে আদর ভালোবাসার ছোঁয়া মেলেনি, একা একা বেড়ে উঠেছে। যার এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য সে পাগল, সে মানুষটা তাকে এক ধাক্কায় ঠেলে দিচ্ছে। সব গল্পেই কি এমন হয়? দুজন দুজনকে মনের দিক থেকে টানলেও পরিস্থিতি এসে সমাপ্তি ঘটিয়ে দেয়। জাঙ্কুক 1 ঘন্টার বেশি সময় ধরে শাওয়ার নিচে চোখ বন্ধ করে ভাবনায় ডুবে আছে। চোখ খুললে যেমন পরিষ্কার দেখায়, চোখ বন্ধ করলে কেউই নেই। জাঙ্কুক নিজের অশান্ত মনকে কয়েক দফা প্রশ্ন করলো, আজ যেটার উত্তর নেই। মানুষের সেবা করতে করতে নিজের মনের সেবা করতেই সে ভুলে গেছে। কি অদ্ভুত, নিজেকে সবার কাছে বিলিয়ে দিয়ে আজ তার কাছে কিছুই নেই, সব শূন্য। তার সামান্য একটা হৃদয়, সেটাও তেন নামক মায়াবীর কাছে বিলিয়ে দিয়েছে। কি আছে তার কাছে? কি অবশিষ্ট রয়েছে? নাকি আরো কিছু বিলিয়ে দেওয়ার বাকি রয়েছে? ও হ্যাঁ, বাকি তো আছেই। তার নিঃশ্বাসটা দেওয়া এখন বাকি আছে। বাবা সেটাই চাচ্ছে, নিজের সেলফ রেসপেক্টের জন্য দিয়ে দিবে। মানুষ না বড়ই আজব। এই যে দেখেন, আপনার চারপাশে এক পক্ষ সম্মতি দিলে আরেক পক্ষ মানবে না। একজন খোঁটা দিলে অপরজন নাক গলাবে। কেউ কুটুকি করলে আরেকজন মুখ ঠেসে গালাগালি শুনবে। এটাই তো নিয়ম, এটাই তো গল্প। গল্পের কথায় একটা নতুন বাক্য শুনেছি, যেটা মানুষ ইদানিং ইউজ করছে। গল্প হলেও সত্য। জাঙ্কুক শাওয়ার শেষ করে তের জন্য খাবার নিয়ে তার রুমে আসে। আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, জিজ্ঞাসা করার কি আছে? আপনি যে প্রেয়সীর জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন, সে যে আপনার হতে পারবে না। কেন? সে কেন আমার হতে পারবে না? সব সময় অপেক্ষার ফল মিষ্টি হয় না। ফল তো ফলেই, তোমাকে পেতে টক মিষ্টি ফলের প্রয়োজন পড়বে না। তাহলে টপিকটা ঘোরানোর চেষ্টা কেন করছেন? যেভাবে তুমি আমায় ঘোরাচ্ছ, আমি একটু কথার চলে ঘুরিয়ে নিলাম। তেকে খাওয়ানোর পর জাঙ্কুক প্লেটটা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তে রুমের দরজাটা লাগিয়ে দেয় আর পায়চারি করছে। সে কি করে এখান থেকে পালাবে? কালকে দুপুর একটা ট্রেন রয়েছে যেটা ঢাকা যাবে। তাকে যে করেই হোক না কেন এখান থেকে বের হতে হবে। পরের দিন সকালবেলা জাঙ্কুক ঘুম থেকে উঠেছে। আজকে তার চোখ যেন কিছুতেই খুলতে চাচ্ছিল না। সে কোনো মতে ফ্রেশ হয়ে তে রুমে এসে দরজায় নক করছিল, কিন্তু দরজা খুলছিল না। জাঙ্কুক অনেকবার ডাকার পর যখন তে দরজা খুলছিল না, বাধ্য হয়ে সে দরজাটা ভেঙে ফেলে এবং দেখে রুমের ভিতর কেউই নেই। ওয়াশরুম, ব্যালকনি সব জায়গায় খুঁজে ফেলেছে। তেকে সে কোথাও খুঁজে পায়নি। তে তাড়াতাড়ি করে ব্যালকনির গ্রিলে গিয়ে দেখে রেলিংয়ের সাথে ওড়না বাঁধা রয়েছে। একটু নিচে তাকিয়ে দেখে ওড়নাটা লম্বা হয়ে ঝুলছে। জাঙ্কুক তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বের হয়ে যায়, যাকে বলে পাগল হওয়া যেভাবে চলে। 8 ঘন্টার রাস্তা মাত্র 15 মিনিটে কাভার করে চলে এসেছে রেল স্টেশনে। তে একমাত্র ট্রেন দিয়েই তার গন্তব্যে পৌঁছাবে। জাঙ্কুক বুঝতে পেরেছে, কেননা বাস জার্নিতে ছোট থেকে প্রবলেম রয়েছে তের। জাঙ্কুক পাগলের মতো ট্রেনের সব কয়টা বগি একে একে চেক করছে। সে কোথাও থেকে পাচ্ছে না। কয়েকজনকে তার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেছে। ধীরে ধীরে তার চোখের সামনে ট্রেনটা ওখান থেকে চলে যেতে শুরু করে। এক বুক হতাশ নিয়ে পাশে থাকা এক বেঞ্চের উপর চুপ করে বসে পড়লো। এই যে ভাই, আপনি কি কারো খুঁজতেছেন? সে 1 ঘন্টা ধরে দেখতেছি আপনি এদিক ওদিক দৌড়াইতেছেন। তার জরুরি কিছু খুঁজছেন নাকি? জি ভাই, খুব কাছের কাউকে খুঁজছি, কিন্তু পেলাম না তাকে। সে বোধহয় আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞাসা করি, ওই দোকানদারকে আপনি ফোনে জানি কি দেখাইলেন? আমারে কি ওটা দেখানি যাইব? জাঙ্কুক ভিক্ষুকের কথায় তার ফোনে তার ছবিটা দেখায়। সেই ছবিটা দেখা মাত্রই ভিক্ষুক বলে উঠল, ভাই ভাই, হ্যাঁ তো আমি দেখছি। হ্যাঁ, এই স্টেশনে আইছিল, আমারই ভিক্ষাও দিচ্ছে। এই আফাই ট্রেনে উঠতে যাইব, ওই সময় একটা বুইড়া 50 বছরের মতো লোক আইসা আফার কানে কি জানি কইছে আর সাথে লইয়া গেল। মানে কি বলছেন? কি আপনি তেকে দেখেছেন আর কি শুনেছেন? ওরা কোথায় গেছে কিছু বলতে পারেন? হ ভাই, একটা জিনিস মনে আছে, সাজেকের ওইখানে কি এর হাউসের কথা জানি কইতাছিল, আমার মনে নাই। হাউস বলছিল? আচ্ছা, ফার্ম হাউসের কথা বলছিল কি? হ ওরকমই হইব, ওইটাই কইছিল।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আপনি বলুন আমার কাছ থেকে কি চান? আপনি যা চান আমি আপনাকে তাই দিব। আরে ভাই, আপনি যে কি কর না, আমি একটা মানুষের সাহায্য করছি, এর লাগে আমি টাকা নিমু না ভাই? আমি ভিক্ষুক হইতে পারি, কিন্তু আমার মন মানসিকতা এতটাও নিচু না। আপনি জলদি যান, আফা নইলে যাইব গা। যান ভাই, আমার কিছু দেওয়া লাগবে না। জাঙ্কুক লোকটাকে ধন্যবাদ দিয়ে তার গাড়িতে উঠে বসে। এত স্পিডে গাড়ি চালাচ্ছে যে 19 থেকে 20 হলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু জাঙ্কুকের সেদিকে কোনো খেয়াল নেই নিজের সাথে কি হতে পারে। ওর শুধু চিন্তা তেকে নিয়ে, যে তের সাথে লোকটা কে ছিল, ও কেন পুনরায় আবার তাকে ফার্ম হাউসে নিয়ে গেছে, সে কি জাঙ্কুককে চেনে? এসব ভাবতে ভাবতে জাঙ্কুক ফার্ম হাউসের গেটের ভিতরে ঢুকে দেখে দরজাটা খোলাই রয়েছে। বাড়ির ভেতরে ঢুকে দেখে তে ড্রয়িং রুমে সোফায় বসে আছে, আর তার পাশে বসে আছে জাঙ্কুকের বাবা। হাত ভাঁজ করে মুখ শক্ত করে দেওয়ালে রাখা ঘড়ির দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক অবাক চোখে আস্তে আস্তে তার বাবার সামনে গেল। গুড আফটারনুন মাই সন। তা আসতে তোমার এত দেরি হলো কেন? বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কি ব্যাপার, আমাকে দেখে কি তুমি খুশি হওনি? না বাবা, তেমন কোনো ব্যাপার না। তুমি কি করে আসলে এখানে সেটা না হয় বলবো, তা তুমি এত তোতলাচ্ছ কেন? আমি তোমার বাবা, জম নই। বাবা, তুমি খোঁজ, আমি তোমার খোঁজ পাবো না সেটা কি করে হয়? তুমি আমার শহরে আমার জায়গাতে টেকে নিয়ে থাকবে আর আমি জানতে পারবো না? ব্যাপারটা কেমন হয়ে গেল না? বাবা, আমার এমনটা করার কোনো ইচ্ছেই ছিল না, আমি বাধ্য হয়ে এটা করেছি। আমাকে তুমি মাফ করে দিও। মাফ করে দিব? মাফ করার মতো তুমি কোনো কাজ করেছো? একটু ভেবে বলবে, এটা কি মাফ করা যায়? তুমি এটাকে বিয়ে করবে, এত বড় একটা বিষয়, যেখানে আমি আয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, সব কিছু ফিক্সড হয়ে গেছে, বিয়ের আয়োজনও শুরু হয়ে গিয়েছিল, আর সেখানে তুমি তেকে বাড়ি থেকে কিডন্যাপ করার প্ল্যানিং করছিলে। তোমার প্ল্যানিং ইতিহাস আমার কানে এসে পৌঁছেছিল, যেটা শুনে আমি প্রচুর রেগে গিয়েছিলাম, আর রাগের মাথায় আমি তেকে জানোই তাই বলে ফেলেছি। সে তো বাড়ি থেকে চলে গেছে, আর তুমি নিজের সুসাইড নোট লিখে বাসা থেকে পালিয়ে আর তেকে নিয়ে এখানে এসে থাকছো। বাবা, তুমি তোমার ইচ্ছের বিরুদ্ধে বাড়ির একটা পাতাও নড়তে দেও না। সেখানে আমি তো তোমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে চেয়েছি। হ্যাঁ, আমি আমার ইচ্ছের বিরুদ্ধে একটা পাতাও নড়তে দেই না, তাই বলে আমার একমাত্র ছেলের সুসাইড আমি মরার আগ পর্যন্ত এটা সহ্য করতে পারবো না। বাবা, আমি আর কথা বাড়াতে চাই না। তুমি আমাদের বিয়েতে সম্মতি দাও বা না দাও, আমি তেকে বিয়ে করবই, সেটা ওর ইচ্ছের বিরুদ্ধে হোক বা তোমার ইচ্ছের বিরুদ্ধে হোক, আমি তা পরোয়া করি না। আমি তেকে চাই, কোনো শর্ট ড্রেস পরোয়া মডার্ন মেয়েকে আমি চাই না। কিন্তু আয়ু তো খুব ভালো একটা মেয়ে, তাদের অবস্থা অনেক ভালো, সেটা কেন দেখছো না তুমি? বাবা, আমি শুধু একটা কথা বলবো, তুমি তের সাথে আমার বিয়েটা কেন দিতে চাচ্ছ না? কারণ আমি আমার ছোটবেলার বন্ধুকে ওয়াদা করেছিলাম। তুমি তোমার ছোটবেলার ওয়াদার জন্য আমার জীবনটা নষ্ট করতে চাচ্ছ বাবা? এ কেমন বিচার? তুমি তো আমার থেকে বেশি জ্ঞানী, কাজে কর্মে বুদ্ধিতে পেশায় সব থেকে, তাহলে তুমি কেন হিতাহিত জ্ঞান হারিয়ে এরকম অশিক্ষিতর মতো ডিসিশন নিচ্ছ? জাঙ্কুকের বাবা কিছু বলতে পারছে না, সে অসহায় হয়ে পড়েছে। ঠিকই তো বলছে জাঙ্কুক, কিন্তু সামান্য একটা কারণে এত বছরের বন্ধুত্ব যে শেষ হয়ে যাবে। কিন্তু জাঙ্কুক ওয়াদাটা না রাখলে ও যে আমাদের এত বছরের বন্ধুত্বটা নষ্ট করে দিবে, সেটার কি জানো? আজ সত্যি আমার মায়ের প্রয়োজন, উনি পাশে থাকলে তোমার এমন ওয়াদা কখনো আমার সুখের ভেতর আসতে দিত না, কখনোই না বাবা। জাঙ্কুকের বাবা চুপ করে গেছে, তার ছেলে নিজের সুখের জন্য তার কাছে অনুনয় করছে, আর উনি ওয়াদা নামক একটা অদৃশ্য বন্ধনের জন্য কাবু হয়ে আছেন। জাঙ্কুকের বাবা তের দিকে তাকিয়ে দেখে সে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তে, তুমি বলো আমি কি করতে পারি? তোমার বাবা তো সবসময় আমার পাশে থেকে উপদেশ দেন, সাহায্য করেন, উপায় বলে দেন, তার মেয়ে হয়ে তুমি কেন কিছু বলছো না? আঙ্কেল, আমি আমার বাবার মেয়ে হলেও ওনার মতো অভিজ্ঞ মানুষ এখনো হয়ে উঠিনি। আমি অনেক ছোট, আপনার থেকে অনেক ছোট। আমার বলা উপায়গুলো বাবার বলার মতো হবে কিনা সেটা বিবেচনা করে আপনি দেখবেন, যদি করতে পারেন
তবে কিছু বলবো। বলতে আজকে আমার উপায় লাগবে। মা ছাড়া আমার একমাত্র ছেলে যেটা চাচ্ছে আর আমি যা চাচ্ছি তাতে যে আকাশ পাতাল তফাৎ। আমার কি করা প্রয়োজন বলো তুমি? আপনার ছেলে জাংকুক একজন বিবেকবান মানুষ, সব কিছু বুঝেন, আপনিও তেমন, কিন্তু আপনার মাঝে অহংকারটা কাজ করে। আপনি মনে করেন দুনিয়ায় আপনি একজন মানুষ যে কিনা ছেলের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, দ্বিতীয় কেউ নয়। কিন্তু আঙ্কেল, দুনিয়া না এখন ওয়াদার উপর চলে না। আমি এটা বলছি না আপনি ওয়াদা ভেঙে ফেলুন, ওয়াদা করুন এবং মান সম্মান দিয়ে রাখুন। ব্যাপার এখানে কারো জীবন নিয়ে, কারো সারা জীবনের ব্যাপার। আপনি এখানে জাংকুকের মত না নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করেছেন, যাকে কিনা সে দু চোখকে সহ্য করতে পারে না। তবে আঙ্কেল, আর গভীরে কথা বাড়াবো না, শুধু একটা কথা বলবো, জাংকুককে ওনার মতো ছেড়ে দিন, ওনাকে বাঁচতে দিন। ভাববেন না আমি নিজের কথা বলছি, আমিও মানুষ, অপর মানুষের অন্তরটা আমি বুঝতে পারি। কিন্তু আমার বন্ধুকে কি বলে সামলাবোতে? ও কি এটা বুঝবে? উনি যদি আপনার ভালো বন্ধু হন, জান প্রাণ দিয়ে আপনার ব্যাপারটা বুঝবে, আপনাকে ওয়াদা নামক বন্দি থেকে অবহিত দিবেন, এটা আমার বিশ্বাস। আর যদি ওয়াদার নাম দিয়ে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে, তবে ওনার কাছে বন্ধুত্ব না, ওয়াদার মূল্য আগে। উনি আপনাকে ওয়াদার দোহাই দিয়ে আটকে দিলে বুঝে নেবেন আপনার সম্পর্ক ওখানেই শেষ। জাংকুকের কথায় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, এই যেন অন্য একটি। তার কণ্ঠে আজ নীরবতা কোমল নেই, আছে অধিকার ও ওয়াদা নিয়ে বোঝানো এক বলিষ্ঠ জবাবে বেড়ে ওঠা তের কথা শুনে জাংকুকের বাবা খানিকটা চুপ করে রইল। ড্রয়িং রুমে পায়চারি করছে। কি করবেন আজকে উনি? নিজের পকেট থেকে ফোনটা বের করে অন্য রুমে চলে যায় কথা বলার জন্য। জাংকুক এসে তের পাশে বসে। তে, একটা কথা বলি, অনুমতি দেওয়া যাবে? হ্যাঁ বলুন, কি বলবেন? তোমার মা কি বাই এনি চান্স আদালতের জজ ছিলেন? কেন? না মানে তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো, মাঝে মাঝে ভাবতে থাকি তোমার মা বোধহয় এক আদালতের জজ ছিলেন। আমার মা একজন টিচার ছিলেন, জজ নয়। বুঝতে পেরেছেন? ও আই সি, দ্যাটস ওয়াই তুমি অনেক রাগী। টিচাররা তো অনেক রাগী হয়, তাই তুমি অনেক রাগ করো। তুমি বিয়ে করলে অনেক রিস্ক আছে, সেটা বুঝতে পেরেছি। তুমি খুব রাগী একটা মেয়ে, রাগের মাথায় কখন কি করবে আল্লাহ জানে। আমার বাচ্চাগুলোর কি হবে বলো তো? আপনার কি মনে হচ্ছে না যে আপনি একটু বেশি আবেগে ঢুকে গেছেন? কল্পনা থেকে বের হয়ে আসেন, বাস্তবতাটা দেখুন। কল্পনা এবং বাস্তবতা দুটোই চোখের সামনে, আর কাউকে নিয়ে ভাবা যায় বলো? আপনি এটা ভাববেন না। আমি আপনার বিয়ের কথা বলছি, শুধু সম্মানের খাতিরে আপনার বাবাকে ভুল থেকে সঠিক এনেছি, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। তে কিছু বলতে যাবে, তখনই জাংকুকের বাবা আসে। তে, তোমার সাথে আমার একটা কথা ছিল। জি আঙ্কেল বলুন, কি বলবেন? আমার বন্ধুকে ফোন দিয়েছিলাম, তার ফোনটা বন্ধ, কিন্তু অন্য আরেকজনের কাছ থেকে জানতে পারি যে তার মেয়ে একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবং ওই ছেলেটার সাথে তার একটা ভিডিও বের হয়েছে। তাই এখন আমি তার সাথে আমার ছেলেকে বিয়ে দিব না। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার সাথে। সরি আঙ্কেল, আমাকে মাফ করবেন। আপনি আমাকে যেভাবে গালিগালাজ করেছেন তা আমি কখনো ভুলতে পারবো না। সেটার জন্য আমি খুবই অনুতপ্ততে। আমার ভুলের জন্য আমার ছেলেটাকে কষ্ট দিও না। আমি কষ্ট দেওয়ার কেউ না আঙ্কেল, কষ্টটা পরিস্থিতি এবং আবেগ তৈরি করে দিয়েছে। এখন ধৈর্য ধরুন, আপনার ছেলের মাথা থেকে প্রেমের ভূতটা নেমে যাক। নাতে প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার ছেলেটাকে আগলে নাও। মাহারা সন্তানটা আমার কাছেও যন্ত্রণা প্রকাশ করতে পারেনি। ও তোমায় চেয়েছে শুধু, দূরে ওকে ঠেলে দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও। আমার কাছে মাপ চেয়ে আমাকে লজ্জায় ফেলবেন না আঙ্কেল, মাপ আমি করে দিয়েছি, কিন্তু পুরো ঘটনাটা ভোলা খুবই কঠিন। স্যার, আমি চলে এসেছি। আমাকে হঠাৎ করে কেন ডেকে এনেছেন? কণ্ঠস্বর শুনে তে পেছনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। স্যার আমাকে সব কিছু বলেছে মা। তুই কেন হুটহাট করে দেখা চলে আসছিলি? আমি সব কিছু জেনে গেছি। বাবা, তুমি আমাকে মাফ করে দিও। আমি না চাইতেও তোমার কাছ থেকে সত্যটা গোপন করেছি। চুপ কর, শান্ত হ।
স্যার ফোন করে বলেছে, আমি সব এখন জানি। যে হোক, তোমার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে না। একটু বোঝাও তোমার মেয়েকে চটপট রাজি হয়ে যেতে। আমি দেখছি স্যার, আমার মেয়ে আমার কথা কখনো ফেলে দিবে না। কিরে মা, ঠিক বলছি তো? বাবা প্লিজ, তুমি অযথা বিয়ে বিয়ে করো না তো। আমি ওনাকে বিয়ে করব না। কেন মা? জাঙ্কুক তো খুবই সুশীল একটা ছেলে, তোকে না খুব আদরে রাখবে। বাবা, পুরনো ইতিহাস ওনাকে দেখলে আমার চোখের সামনে বেশি ওঠে। অপরাধী মাপ চেয়েছে আর নিরপরাধী তোকে চাচ্ছে। বুদ্ধি করে বল কি করবি, একদম সত্যি বলবি। বাবা আমি, মা তুই তাকে বিয়ে করে নে। তার মতো ছেলে তুই লাখে একটা খুঁজে পাবি না, আর সে তো তোকে অনেক ভালোবাসে। কিন্তু বাবা, আমি সব কিছু কি করে ভুলবো? আমি কিছু শুনতে চাই না। তোকে জাঙ্কুকে বিয়ে করতে হবে, এটাই শেষ কথা। তোকে আমি ওর মতো সৎ ছেলের কাছে তুলে দিয়েছি। এখন আমি তোর মার কাছে গিয়েও শান্তি পাবো। বাবা তুমি চুপ করবে? আবার মায়ের কাছে যাওয়ার কথা বলছো? তুমি না খুবই বাজে। যাও, তোমার সাথে আর কথা বলবো না। তোমাদের কথা শেষ হলে আমি একটা কথা বলতে চাই। বাবা, আমি তেকে এক্ষুনি বিয়ে করতে চাই। এক্ষুনি মানে এক্ষুনি। প্লিজ বাবা, তুমি রাজি হয়ে যাও। আমি কাজে রেডি করে রেখেছি, যে কোনো সময় ফোন করলে গার্ড নিয়ে আসবে। প্লিজ বাবা, তোমরা বলো। সে কি এক্ষুনি? এতক্ষণ যখন অপেক্ষা করেছিস, তাহলে আরও কিছুদিন অপেক্ষা কর। তে তো তোর সাথেই থাকবে সারা জীবনের জন্য। না বাবা, সময় এখনো আছে। ওকে বিয়ে করে সোজা আমার বাড়ি নিয়ে যেতে চাই। কখনো কিছু চাইনি তোমার কাছে, এটাই চাচ্ছি। প্লিজ তুমি আমার উইশটা পূরণ করে দাও। ছেলের এত রিকোয়েস্ট তার বাবার ফেরাতে পারেনি। আজ এই বিয়ের ব্যবস্থা করেছে, কাজে ডেকে নিয়ে এসেছে। ছোটোখাটোভাবে বিয়ের কার্যটা শেষ করেছে। বিয়ে শেষ হয়ে যাওয়ার পর জাঙ্কুক ডেকে নিয়ে তার বাড়িতে চলে আসে। বাসর ঘরে লম্বা একটা ঘুমটা টেনে বিছানার মাঝখানে বসে আছে তে। পুরো রুমটা সাজানো না হলেও জাঙ্কুকের রুমটা এমনিতে অনেক সুন্দর। সেটা সব সজ্জাকে হার মানাতে প্রস্তুত। হঠাৎ জাঙ্কুক দরজা খুলে ভেতরে আসে। কি ব্যাপার মিস তে? দেখেছেন, পৃথিবীতে সব কিছু অসম্ভব না, সম্ভব বলতেও কিছু রয়েছে। তুমি কিন্তু এখন আমার বউ। ডাক্তার সাহেব, বাবা না থাকলে জীবনেও বিয়েটা হতো না। এখন সব ভাগ্যের ব্যাপার, কি আর করার আছে। আমার প্রিয় ব্যক্তিটা এখন আমার পাশে বসে আছে। আমার বাচ্চাগুলোর কথাও কিন্তু এখন চিন্তা করতে হবে। তে লজ্জা পাচ্ছে। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। এখন আর তোমাকে ছাড়ছি না। যা কষ্ট আমাকে দিয়েছো সব আজকে পুষিয়ে নিব। জাঙ্কুকদের ঠোঁট জোড়ার দিকে অগ্রসর হয়ে ছুটে যাবে, তার আগেই তার ফোনটা বেজে ওঠে। জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। তার মনটা চাচ্ছে এই ফোনটাকে ড্রেনের পানিতে চোবাতে। বিউটিফুল একটা মোমেন্ট। তারপর তার ফোনটা এসে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। তাই জাঙ্কুকের অসহায় অবস্থা দেখে হাসতে লাগে। জাঙ্কুক বিরক্ত হয়ে ফোনটা ওঠায়। তাকে হসপিটাল থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করে এবং লাউড স্পিকারে রাখে। ডক্টর, ইমার্জেন্সি একটা হার্ট পেশেন্ট এসেছে। ওনার অবস্থা খুবই খারাপ, আর্জেন্ট অপারেশন করতে হবে। আপনি জলদি চলে আসুন ডক্টর। জাঙ্কুক আসছি বলে ফোনটা রেখে দেয়। ফোনটা রাখার পর তো বিছানায় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আর অন্যদিকে জাঙ্কুক মাথায় হাত দিয়ে অসহায়ভাবে বসে আছে। কপাল কপাল, সবকিছু আমার কপাল, বুঝতে পেরেছো? ডাক্তার হওয়াও কপাল, বউ পাওয়ারও কপালের বিষয়। সরি ডিয়ার হবু বাচ্চার দল আমার, আজ তোমাদের বাবা ডাক্তার হওয়ায় বাসর রাতেই তাকে হসপিটালে যেতে হচ্ছে। তোমাদের আনার প্রসেসটা আজকে আর করতে পারলাম না, আমাকে মাফ করে দিও, ঠিক আছে? অন্য একদিন করে নিব। কি বলছেন কি এসব? আপনার মাথা ঠিক আছে? কথা শুনে মনে হয় আপনার মাথা একদম খারাপ হয়ে গেছে। হবে না, আমার পুরো বাসরাতের ফিলিংসটাই নষ্ট করে দিয়েছে। হয়েছে, যান এখন। যাব, আগে এসো তোমাকে একটু জড়িয়ে ধরে নেই।